হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। শুনুন মিষ্টি না, ভুল পথে যাবেন না। মুখ দেখে কিছুটা বোঝার বয়স আমার হয়েছে। একটা কথাই বলবো, আরিস আমার ছোটবেলার বন্ধু, তাই কখনো কোনো মেয়ের জন্য অন্তত এইভাবে অস্থির হতে আমি আজ অব্দি দেখিনি। ইনফ্যাক্ট সে তো কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। আজ এই ছোট্ট মেয়েটার জন্য তার যে অস্থিরতা সেটা ছিল অবাক করার মতো। এ কথা শুনে টুনার বুকের ভেতরটা মোচড় দেয়। দুপুরে নরম রোদ বাতাসে ঘরের সামনে গাছপালাগুলো দুলছে। হঠাৎ বাহিরে একটা গাড়ির শব্দ, সবার চোখ একসাথে গেটের দিকে। গাড়ি থেকে নেমে একজন মধ্যবয়স্ক সুন্দরী মহিলা, তার পাশে দাঁড়িয়ে আছে 15 থেকে 16 বছরের একটি মেয়ে। পেছনে হঠাৎই গাড়ির পাশের দরজা খুলে নামে এক সুদর্শন ছেলে, উচ্চতায় 6 ফিট, ফরেন টাইপ ফ্যাশন চুল, সামান্য ব্রেক ব্রাশ করা, চোখে সানগ্লাস। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সে সামনে আসে। এত বছর পর মেয়েকে দেখে মিথিলার দাদি যেন আবেগ আপ্লুত হয়ে যায়। ফুপি সামনে এগিয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে আর বলে, মা তুমি ভালো আছো? কত বছর পর তোমাকে দেখছি। ধীরে ধীরে সবাই এগিয়ে আসে। এত বছর পর সবার কথা মনে পড়লো তাহলে? তোমাদের দেশে আসতে ইচ্ছে হলো? বড় ভাবি কি যে বলো, আসার ইচ্ছে কি আর ছিল না? নানান সমস্যায় তো আসা হয়নি, তাই এবারের সুযোগটা আর মিস করলাম না, সপরিবারে চলে এলাম। তিহান গাড়ি থেকে নেমে সামনে আসতে তার চোখ আটকে গেল দূরে দাঁড়ানো এই মায়াবতীর উপর। পিঙ্ক কালারের ড্রেস পরা, কোমর ছুঁই ছুঁই খোলা চুলগুলো বাতাসে উঠছে, মুখে লাজুক একটা হাসি, চোখগুলো টানা টানা। তিহান সামনে এগুতে যেয়ে থমকে যায়, মনে মনে বলে, ও মাই গড, বাংলা বিউটি মানে কি এটা? এই তো দেখছি একেবারে ফুটন্ত পদ্মফুল। ভাইয়ের এমন ধরনের তাকানো দেখে পাশ থেকে ইরা হালকা ধমকের সুরে বলে, ভাইয়া, তুমি সামনে আসবে নাকি আমি এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকবো? তিহান ইরাকে হালকা একটি ধমকের সুরে বলে। চুপ থাক, আমার প্রথম ইমপ্রেশনটা নষ্ট করিস না। সে ধীরে ধীরে এগিয়ে এলো সবার সাথে, কুশল বিনিময় করলো, তারপরে ধীরে ধীরে মিথিলার সামনে এসে দাঁড়ালো। মিথিলা একটু ঘাবড়ে গেল। তিহান মুগ্ধ একটা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি মিথি, তাই না? মিথিলা হালকা লাজুক একটা হাসি দিয়ে বলল, জি ভাইয়া, আমি মিথিলা, মানে মিথি। তিহান মনে মনে বলতে যেয়ে একটু জোরেই বলে ফেলল। তুমি দেখতে খুব সুন্দর। কথাটা শুনে মিথিলা কিছুটা থতমত খেয়ে যায়। সাইড থেকে ইরা ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া, এটা বাংলাদেশ, সো বি কেয়ারফুল। এখানে কিন্তু সব কিছু সাথে সাথে প্রকাশ করা যায় না। তিহান আবারও কিছু একটা ভাবতে যাবে, ইরা পাশ থেকে ফুস করে উঠে বলে, ভাইয়া তুমি থামবে, ভেতরে চলো তো। মিথিলা হেসে ফেলে, আর সেই হাসিটাই যেন তুহিনের বুকের ভেতরে ঝরত। নিজের রুমের জানালা দিয়ে সবকিছুই দেখছিল আরিশ। তার চোখে একটা রাগ আর তীব্র চাপা এক অনুভূতির তৈরি হয়। তিহানকে মিথিলার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে আসে। ফুপি বাড়ি ফিরেছে অনেক বছর পর। বাড়িতে যেন হঠাৎ উৎসবের আমেজ। হাসি, গল্প, স্মৃতি, জমে থাকা মন খারাপ সব একসাথে ভেসে উঠেছে। মিথিলাটি তিহানের সামনে দিয়ে চলে গেল। তার চুলের হালকা সুবাস এসে লাগে তিহানের নাকে। তিহান চোখ বন্ধ করে নিজেকে সামনে নিয়ে বলে, এই মেয়েটার চোখে এত গভীরতা, চুলে সুবাস, যেন মনকে মাতাল করে দেয়। সকালের আলো ভেদ করে ডাইনিং রুমটা উজ্জ্বল হয়ে আছে। সবাই টেবিলে বসে হাসাহাসি গল্প করছে। নাস্তার গন্ধে ভরে গেছে চারপাশ। মিথিলা টেবিলের পাশে এসে দাঁড়িয়ে তার মাকে বলতে থাকে, আম্মু, কলেজে দেরি হয়ে গেছে, আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে, নাস্তা করার সময় নেই। এ কথা বলে পা বাড়াতেই পাশ থেকে আরিশ ধমকের সুরে বলে ওঠে, রাত জেগে গল্প করলে সকালবেলা ঘুম থেকে উঠতে তো লেটই হবে। তিহান মিথিলার দিকে তাকিয়ে বলতে থাকে,
এই মিথিলা, এত তাড়াহুড়ো করছো কেন? কলেজটা তো আর পালিয়ে যাবে না। তুমি কি এখন কলেজ যাবে? আচ্ছা, তাহলে আমিও সাথে যাব। এই সুযোগে বাংলাদেশের কলেজগুলো কেমন হয় সেটা দেখার একটা সুযোগ হবে। মিথিলা তিহানের দিকে তাকিয়ে অবাক একটা হাসি দিয়ে বলে, ভাইয়া, তুমি আমার সাথে কলেজে যাবে? হ্যাঁ, চলো চলো। আমার খাওয়া শেষ। ভালোই হয়েছে। এমনিতেও মেয়েটাকে একা ছাড়া যায় না। তিহান সাথে গেলে অন্য কাউকে যেতে হবে না। তিহান পাশ থেকে বলে ওঠে, কেন আমি? কোনো সমস্যা? আরে বাবা, এটা বাংলাদেশ, তুমি বুঝবে না। কিছুদিন থাকো, এমনিতেই টের পাবে। পাশ থেকে রুবাই বলে ওঠে। আর অমনি সবাই হেসে ওঠে। মিথিলা একটু রাগের ভান করে লাজুক একটা হাসি দিয়ে ব্যাগ কাঁধে তুলে নেয় আর বলে, তিহান ভাইয়া, চলে আসো, আমার দেরি হয়ে যাচ্ছে। আরিশ চুপ করে সব দেখছিল। তার চোখে অদ্ভুত একটা রাগ, কিন্তু সে কিছু বলে না, শুধু হাতটা শক্ত করে চামচটা চেপে ধরে। বিকেলবেলা সবাই ঘুরতে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইরা রুবাই দুজনেই নিচে নেমে এসেছে, হাসছে, ছবি তুলছে। মিথিলার একটু দেরি ছিল। হঠাৎ সিঁড়ির মাথায় পায়ের শব্দ। উপরে তাকাতেই সময়টা থমকে গেল। সাদা রঙের ড্রেস, চুলগুলো বাতাসে দুলছে, যেন মেয়েটাকে শুভ্র পরী মনে হচ্ছিল। মিথিলা নেমে আসছে ধীরে ধীরে। তিহানের বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা অচেনা ভালো লাগার ঢেউ তাকে আবারও ভিজিয়ে দিল। ইরা তিহানের দিকে তাকিয়ে থমকে যায়। এমনভাবে তাকিয়ে আছে যেন সে গভীর কোনো নেশায় পড়ে গেছে। ইরা রুবাইয়ের গায়ে ধাক্কা দিয়ে বলে, রুবাই আপু, তাকাও তিহান ভাইয়ের দিকে। রুবাই মুচকি একটা হাসি দিয়ে বলে, আমাদের ছোট্ট পরীটাকে দেখে তিহানের মাথাটাই গেছে। তখনই মিথিলা সবার সামনে এসে বলে, আমি কি খুব বেশি দেরি করে ফেললাম? তিহান হালকা কাপা গলায় বলে, দেরি তো কিছুটা করেছো, তবে মাথাটাও কেউ শেষ করেছে। মিথিলা কিছু না বুঝে তিহানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রাতে ওদের ফিরতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। বাইরে থেকে খাওয়া দাওয়া করেই ফিরে, যে যার যার ঘরে চলে যায়। আরিশ আজ একটু আগেই চলে এসেছিল হসপিটাল থেকে, কিন্তু বাড়িতে এসে যখন দেখলো বাড়ি ফাঁকা, তখন তার ভেতরের রাগটা যেন মাথায় উঠে যাচ্ছিল। মিথিলা তার নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করে চুলগুলোকে ছেড়ে বেডের উপর বসে যায়। ঠিক তখনই দরজার শব্দ। দরজাটা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে আরিশ। চোখগুলো লাল, গলায় কাপা রাগ, কিন্তু মুখে কোনো চিৎকার নেই, শুধু ভয়ঙ্কর ঠান্ডা এক রেশ। আরিশের দিকে তাকিয়ে মিথিলা যেন কিছুটা ভয় পেয়ে যায়। সে কাপা কাপা গলায় বলে, আরিশ ভাইয়া, তুমি কিছু বলবে? আরিশ ধীরে ধীরে ঘরে ঢুকে চোখগুলো সরাসরি মিথিলার চোখে পড়ে। সারাদিন ঘুরে ফিরে খুব ক্লান্ত হয়ে গেছিস, তাই না? আরিশের মুখের দিকে না তাকিয়ে মিথিলা বলে ওঠে, না মানে, তিহান ভাইয়া তো। বাকিটুকু আর বলার সুযোগ পায় না। আরিশ ঘুরে যে মিথিলার একদম কাছে এসে চোখগুলো লাল করে মিথিলার দিকে তাকায়। আর এটাই যেন মিথিলার শেষ ভয়ে। আর এক ফাঁচ যদি শরীর খারাপ হয়েছে না, তখন বুঝবি মজা। মিথিলাকে এভাবে ভয় পেতে দেখে আর কিছু না বলেই সেখান থেকে রেগে চলে যায়। আর চলে যেতে যেতে দরজার কাছে যেই এক পায়ে পিছিয়ে বলে, সাবধান হয়ে যা, যা কিছু করছিস ঠিক করছিস না। সব কিছু আমার খেয়ালে আসে। আমি তোকে কোনো কিছু বারণ করছি না, শুধু এইটুকু বলবো যে আমি সব কিছুই খেয়াল করছি। তারপর রুম থেকে বের হয়ে যায়। দরজাটা আস্তে করে বন্ধ হওয়ার শব্দে মিথিলা বিছানার পাশে দাঁড়িয়ে যেন শ্বাস নিতে ভুলে গেল। আরিশ ভাইয়া সব কিছু খেয়াল করছে মানে? রাতে আরিশের বলে যাওয়া কথাটা যেন মিথিলার মাথার মধ্যে ঘুরতে থাকে। সে ঘুমাতে গেলেও চোখ বন্ধ করলেই আরিশের সে গম্ভীর গলা, তার বলা কথাটা যেন তার কানে বাজছে। সকালবেলা দাদি ফুপি সবাই টেবিলে বসে আছে। চেনা চেনা সেই হাসিটা মিথিলাকে দেখে যেন সবাই একই রকম হাসি। তিহান মিথিলাকে দেখে বলে ওঠে, আজ কলেজ যাবে না মিথি? যাবো তো। তাহলে রেডি হয়ে নাও, আমিও যাব তোমার সাথে। মিথিলার বুকটা টিপ টিপ করতে থাকে, কিন্তু সে কিছু বলে না। পাশ থেকে ইরা বলে, ভাইয়া, তোমার কি মিথিলাদের কলেজটা খুব ভালো লেগেছে? প্রায় দেখছি প্রতিদিনই ওর সাথে কলেজ যাচ্ছ। তিহান আর মিথিলার দৃশ্যটা এবং ওদের কথাগুলো আরই সিঁড়ি থেকে নামতে নামতে দেখছিল। আর
চোয়াল শক্ত করে, মুখের কোনো কথা নেই, কিন্তু চোখে স্পষ্ট আগুন। খুব ভালোই চলছে আজকাল। তিহান, বাংলাদেশে তো অনেক কিছুই আছে দেখার। সব কিছু রেখে মিথিলার কলেজের দিকে কেন প্রতিদিন দেখতে হবে? কথাটা শুনে যেন সবাই একটু অবাক হয়ে আরিশের দিকে তাকায়। আরে, ওইভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? বলছিলাম ইউএস থেকে এসেছে বাংলাদেশে, দেখার মতো কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত কিছু আছে, সেগুলোও তো দেখা উচিত, তাই না রিহানা? এ কথা বলেই আরিশ বের হয়ে যায়। মিথিলা অজান্তেই তার চারপাশে আরিশের উপস্থিতি দিন দিন ঘন হয়ে ওঠে, যেন সে নিজেকে জানে না সে কতটা ডুবে যাচ্ছিল ওই মেয়েটার প্রতি। মিথিলা কলেজ থেকে ফিরে, কোচিং থেকে ফিরে যেন একদম স্বাভাবিক। হাঁটা কিছু পেছনে কয়েক গজ দূরে একটি কালো গাড়ি আস্তে আস্তে এগিয়ে যায়, তার সেই গাড়ির ড্রাইভার হচ্ছে আরিশ। চোখ কখনো রাস্তা দেখে না, দেখে শুধু ওই মেয়েটাকে। আজকাল মেয়েটার আশেপাশে কাউকে আর সহ্য হয় না। বাড়ির সবাই একসাথে খেতে আসো। এই একটা দিনে তো সবাই একসাথে বাড়িতে থাকে। রুবাই, উপর থেকে মিথিলাকে ডেকে নিয়ে আয়। দুপুরে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। মিথিলা প্লেট নিয়ে বসতেই ভ্রু কুঁচকে মুখ বাঁকা করে ফেলল। পাশ থেকে মিথিলার মা বলে উঠল, কি হলো? খাবার মুখে দিতে এরকম মুখটা বাঁকিয়ে বাংলার পাঁচ করে ফেললি কেন? কি হলো রে মিথিলা, খাবার ভালো লাগছে না? শরীর ভালো আছে তো তোর? শরীর ভালো আছে, কিন্তু খাবারে লবণ কম মনে হচ্ছে। কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু আরিশের মুখ গম্ভীর। সে কিছু না বলে নিজের প্লেটটা এগিয়ে দেয় আর বলে, এই নে, এটা খা। মিথিলা চমকে ওঠে, কারণ এ বাড়িতে আরিশের প্লেটটা আলাদা, আর এই প্লেটে কেউ খাবার খায় না, শুধু সে ছাড়া। আরিশ ভাইয়া, এটা তো তোমার প্লেট। এটাতে লবণ, ঠিক আছে, খেতে বলেছে খা, না খেয়ে থাকলে শরীর খারাপ হবে। আরিশের কথাটা শুনে সবাই তেমন একটা অবাক না হলেও কেউ একজন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে সেই দিকে। এক সেকেন্ড পরে নিজের প্লেটটা মিথিলার দিকে সে অন্য আরেকটা প্লেট নিয়ে খেতে শুরু করে, যেন এখানে তেমন কিছুই হয়নি। কিন্তু দাদি ঠিকই বুঝে ফেলল, দাদির ঠোঁটে দুষ্ট হাসি। হায় রে আমার নাতি, ভেঙে যাবে, তবু মস্কাবে। আজ বাড়িতে পিকনিক। ওরা সবাই মিলে ঠিক করলো ছাদের উপরে পিকনিক করবে। দিবাও চলে আসে। আরিশকে বলা হয় আজ দুপুরে তাড়াতাড়ি চলে আসার জন্য। সবাই ব্যস্ত কাজকর্মে। তিহান আর মিথি একসঙ্গে ছবি তুলছে, গল্প করছে, হাসাহাসি করছে। আরিশের বুকের ভিতরে অদ্ভুত এক অস্বস্তি জমে। সে রাগ করে না, ভদ্রতা রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু ভেতরে ভেতরে সে বলতে থাকে, আমার ভয় হয় মিথি, তুই যদি অন্য কাউকে ভালোবেসে ফেলিস। কথাটা বলেই আর নিজের রুমের দিকে যেতে নেয়। পেছনে ফিরতেই দেখে দাদি দাঁড়িয়ে আছে। মিস্টারে হারাইয়া ফেলার এত ভয়, তাইলে তারে নিজের কেন করতাছ না? যারে সারাক্ষণ তোমার চোখে দুইটা খুঁজে বেড়ায়, তোমার উচিত তারে সব বইলা দেওয়া। দাদি, কিছু সময় আছে, চাইলেও অনেক কিছু করা যায় না, সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, আমিও সেটাই করছি। দোয়া করি দাদু ভাই, তোমার সেই সঠিক সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। রুবাই কান্নাকাটি করছে। হঠাৎ করে ঘরে অস্থিরতা। বড় চাচা রেগে উঠে বললেন, এই বাসায় হচ্ছে নাকি? এই বাড়ির মেয়েদের সাথে কোনো রকমের কোনো খারাপ কিছু হোক, এটা কখনোই চাই না। মেজো চাচি বাকিয়ে বলে উঠল, মেয়েগুলো আজকাল নিজেরাই সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে নাকি? রুবাইয়ের মতিগতি আজকাল আমার মোটেও পছন্দ হচ্ছে না। দিবা পাশে দাঁড়িয়ে আনন্দ পাচ্ছিল। অশান্তি দেখে যেন তার খুব ভালো লাগছিল। সে মনে মনে বলে ওঠে, যাক, আরেকটা ঝামেলা শুরু হলো এ বাড়িতে, আর এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। মেজো চাচা বাড়িতে এসেছে আজ 4 মাস পরে। এসেই সে মেয়েকে এইরকম শুনে বড় চাচার সাথে মিলে সিদ্ধান্ত নেয় মেয়েকে বিয়ে দেবে। পাশ থেকে দাদি বলে ওঠে, আমার কথাটা শোনো তোমরা। রুবাই একটা ছেলেকে পছন্দ করে, সেই ছেলে তার পরিবার নিয়ে আসতে যাচ্ছে। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আরিশের চোখে যেন একটা বিরক্তি ঝিলিক দিয়ে ওঠে। পাশ থেকে মিথিলা বলে ওঠে, রাশিদ ভাইয়া খুব ভালো মানুষ, রুবাই আপুকে খুব ভালোবাসে। সবাই যেন একটু চমকে উঠে মিথিলার কথাটা শুনে।
আরিশ মুখ ফিরিয়ে নিঃশ্বাস ফেলল। সে এই মানুষটাকে পছন্দ করে না। দাদি গভীর হয়ে বলল, তোমরা কি মেয়েটাকে নিজের ইচ্ছের মতো পাত্র নির্বাচন করতে দিবে না? ওর নিজেরও তো একটা পছন্দ থাকতে পারে। চেয়েও যেন আরিশ কিছু বলতে পারল না। বাড়িতে দাদি হচ্ছে সবচেয়ে গুরুজন, তাই চেয়েও যেন অনেকেই মুখ বন্ধ রাখলো। বড় চাচা মেঝো চাচা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তাহলে অন্তত একবার ছেলে বা ছেলের ফ্যামিলির সাথে কথা বলে দেখা যাক। বিকেল 5টায় দরজায় গাড়ির আওয়াজ। প্রসন্ন মুখে শার্ট প্যান্ট পরা ভদ্র আত্মবিশ্বাসী এক তরুণ বাড়ির গেটে প্রবেশ করলো। তার সাথে তার বাবা মা। দোতলায় নিজ রুমের থেকে সবকিছুই দেখছিল রুবাই। রুবাইয়ের চোখে পানি চলে এলো তাদেরকে দেখে। মেহমানদেরকে খুব ভালোভাবে আমন্ত্রণ জানানো হলো বাড়ির ভেতরে, কিন্তু রুবাই দেখলো এটা তো রাশেদ না, এখানে তো অন্য আরেকটা ছেলে। তার মানে তার বাবা আর বড় চাচা তাকে শুধু সান্ত্বনা দিয়েছে আর বিয়ের জন্য অন্য ছেলে ঠিক করেছে। রুবাই বারান্দার এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ কাঁদছিল। চোখ দুটো লাল হয়ে গেছে, গালটা ভিজে গেছে। মিথিলা ধীরে ধীরে এগিয়ে এসে নরম গলায় বলল, আপু কান্না করো না। রুবাই হঠাৎ মিথিলাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ওরা আমাকে অন্যজনের সাথে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি তো রাশেদকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। মিথিলার বুকটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে রুবাইয়ের হাত ধরে বলে, চলো আপি, আমরা দাদির কাছে যাই। এখনই দাদিকে সব বুঝিয়ে বলি। দাদির সামনে গিয়ে রুবাই কাঁদতে কাঁদতে সব বলে। দাদি চুপ করে রুবাইয়ের মাথায় হাত রাখে আর বলে, তুই চিন্তা করিস না, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আর ওরা যে অন্য কোনো ছেলেকে নিয়ে আসবে আমাকেও তো বলেনি। এখন মেহমানদের সামনে কিছু করা যাবে না, আর যা করা পরে করতাছি। রুবাই মাথা নাড়ল। মিথিলা দাদির গলা জড়িয়ে ধরে বলে উঠল, দাদি তুমি খুব ভালো, আরিশ ভাইয়ার চাচারা খুব পচা। দাদি সামান্য হাসলেন আর বললেন, আমার ছেলেরা পচা না, তয় ওগো মাথার মধ্যে কোনো একটা কিছু তো হইছে। আর ওই আরিশও বেটা কেন যে ওই ছেলেটারে পছন্দ করে না বুঝলাম না। চলে যেতে নিয়ে আবারও কিছুটা পিছু ফিরে এগিয়ে এসে মিথিলা বলল, দাদি তুমি ওই ছেলেটার সাথে কথা বলবা? কেমনে কথা কমু? মিথিলা রুবাইকে ডাক দিয়ে সামনে এনে বলল, আপু তুমি একটু দাদির সাথে, রাশেদ ভাইয়ার সাথে দাদিকে কথা বলিয়ে দাও। রুবাই ফোনে কল দিলেই রিং হতে থাকে ওপাশে থেকে রাশেদের কণ্ঠ। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এ পাশ থেকে দাদি বলে ওঠে, আমি রুবাইয়ের দাদি। তুমি কি সত্যি সত্যি আমার নাতনিরে ভালোবাসো? যদি সত্যি ভালোবাসো তাইলে তোমার গার্জিয়ান নিয়া কালই এই বাড়িতে আসবা বিয়ের প্রস্তাব নিয়া, নাইলে কিন্তু আমার নাতনিরে অন্য কেউ নিয়া যাইতেছে। এ পাশ থেকে কয়েক সেকেন্ড চুপ, তারপরে গম্ভীর দীর্ঘ কণ্ঠ, দাদি আমি কালই আসতেছি। আমি ওকে সত্যি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কথাটা শুনে রুবাইয়ের চোখে পানি চলে আসে। এ যেন কষ্টের কান্না নয়, এক স্বস্তির কান্না। এদিকে পাত্রপক্ষের সামনে না যেয়ে রুবাইয়ের উপায় নেই, তাই সে কোনো রকম একটা কাপড় পরে পাত্রপক্ষের সামনে যায়। মেহমান চলে যাওয়ার পর ঘরে শুরু হয় এক অস্থিরতা। বড় চাচা রেগে উঠে বলেন, এই বাসার শৃঙ্খলা সব উচ্ছন্নে উঠে গেছে। এত বড় সাহস কি করে হয় আমার কথার উপরে আমার ওই ছেলে গার্জিয়ান নিয়ে আসতে চায়? মেজো চাচি ঠোঁট বাঁকিয়ে বলে, মেয়েগুলো আজকাল নিজেরাই সিদ্ধান্ত নেওয়া শিখে গেছে, এভাবে কি চলতে দেওয়া যায়? দিবা পাশে দাঁড়িয়ে যেন আনন্দ পাচ্ছিল। অশান্তি দেখে মনে মনে ভাবল, যাক, একটা ঝামেলা শুরু হলো। ঠিক তখনই আরিশ ঘরে ঢুকলো। তার চোখ শক্ত এবং ঠান্ডা। শব্দার দিকে তাকিয়ে সে শুধু একটাই প্রশ্ন করলো, কি হচ্ছে এখানে? তখনই বড় চাচা বললেন, রবিয়ার জন্য যে ছেলে এসেছিল তাকে মায়ের ভালো লাগেনি। ওই রাশেদ নামের ছেলেটা নাকি, হ্যাঁ, কালকে তার গার্জিয়ান নিয়ে আসতে চাইছে নাকি এ বাড়িতে? হ্যাঁ। আরিশের চোখে একটা বিরক্তির ঝিলিক দিল। পাশ থেকে মিথিল বলে উঠল, আরিশ ভাইয়া, রাশেদ ভাইয়া খুব ভালো মানুষ, রুবাই আপুকে সে খুব পছন্দ করে। আরিশ মুখ ফিরিয়ে নিঃশ্বাস ফেলল। সে এই মানুষটাকে পছন্দ করে না। সাইড থেকে ছোট চাচি মিথিলাকে এক ধমক দিয়ে বলল,
বড়দের মাঝখানে তুই কেন কথা বলতে এসেছিস? ছোট মানুষ বড়দের মাঝখানে তোর কি কাজ? যা তোর ঘরে। দাদি গম্ভীর হয়ে বললেন, তোরা সবাই কি মেয়েটাকে সারা জীবনের জন্য কাটাতে চাইছিস? তার যদি পছন্দ না হয়, ভালো না লাগে, সেই সংসারটা সে করবে কি করে সেটা চিন্তা করছিস? ওর নিজেরও তো একটা পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা থাকতে পারে। দাদির এমন কথা শুনে আরিশ আর কিছু বলল না। সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত তাদের ডাইনিং রুমে আলাপ আলোচনা হলো। শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিল যেন রাশেদ কালকে তার ফ্যামিলি সহ এই বাড়িতে আসবে। পরের দিন বিকেল 5টা গেটের কাছে থেমে একটি গাড়ি। শার্ট প্যান্ট পরা ভদ্র এক ছেলে সাথে তার বাবা মা বাড়িতে প্রবেশ করতেই তারা ড্রয়িং রুমে বসলেন। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো বড় চাচা। চোখ সরু করে বললেন, তুমি রাশিদ? রাশিদ সালাম দিয়ে শান্ত গলায় বলল, রাশেদ, আসসালামু আলাইকুম। আমি রাশিদ, বর্তমানে একটা ব্যবসা চালাই, ডিজিটাল সলিউশন কোম্পানি। মেজো চাচা তাকালো তাদের দিকে। পাশ থেকে রাশেদের বাবা দুজনের সাথেই হাত মেলালেন, শুভেচ্ছা বিনিময় করলেন। ওদের দেখে দাদি মেজো চাচার কানে কানে বললেন, ছেলেটারে দীক্ষা তো ভালোই মনে হইতেছে, মনটাও ভালো মনে হয়, মনের ভরসা আছে। কথা বলার মাঝখানে এই ঘরে প্রবেশ করলো আরিশ, সাম দিয়ে পাশে বসে। বড় চাচা রাশেদের বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয় আরিশকে। আরিশ রাশেদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তারপর ধীরে ধীরে সে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই রুবাইকে সারা জীবন মান সম্মান দিয়ে রাখতে পারবে? রাশেদ একটু দম নেয়, তারপরে তার মায়ের দিকে তাকিয়ে চোখটা নিচু করে বলে, বড়রা যদি আমাকে অনুমতি দেন আমি প্রমাণ দিয়ে দেখাবো। রাশেদ চুপ করে গেল, কিন্তু চোখে সামান্য কমলতা দেখা দিল, যেটা রুবাই এই প্রথমবার আরিশের চোখে খেয়াল করলো। সবাই যেন রাশেদকে দেখে তার কথাবার্তা, আচার আচরণ মোটামুটি মুগ্ধ হয়ে গেল। রাশেদের বাবা মার আচরণও ছিল চোখে পড়ার মতো, ভদ্র, নম্র, সব দিক দিয়ে যেন পারফেক্ট। ওরা চলে যাওয়ার পর ঘরের মধ্যে সব বড়দের একটা মিটিং বসলো। সেখানে মেঝো চাচি বলে উঠল, ছেলেটাকে তো খারাপ মনে হলো না। আমার মানুষ চিনতে ভুল হয় না। আরিশ চুপচাপ বসেছিল রুবাইয়ের দিকে তাকিয়ে, শান্ত গলায় বলল, রুবাই সুখী থাকলেই হলো, আমি আর কিছু চাই না। দূর থেকে কথাটা শুনে রুবাইয়ের চোখ যেন আনন্দে পানি পেল। সে মিথিলাকে জড়িয়ে ধরল। বিকেলে বাড়িতে রুবাইয়ের গায়ে হলুদ। সবাই দৌড়োদৌড়ি, হাসি তামাশা, হইচই করছে। রুবাইকে খুব সুন্দর লাগছে, কাঁচা হলুদের গহনা আর হলুদ রঙের জামদানি শাড়িতে মেয়েটাকে আজ এক অপূর্ব রাজকন্যা মনে হচ্ছে। সবাই খুব প্রশংসা করছে। গর্জিয়াস লুকে তার পাশেই বসে দিবা। আজ যেন সে একটু বেশি সুন্দর করে সেজেছে, নির্দিষ্ট কোনো একজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সুন্দর অনুষ্ঠান, বাড়ি ফোটে আলো আর কোলাহল। দিবা উঠে গিয়ে হঠাৎ করেই সিঁড়ি দিয়ে নেমে আসে হলুদের মতো গাঢ় হলুদ সোনার কমর, পাতলা কাজ, কাঁধে নরম ওড়না, চুলগুলো খোলা, ঢেউ খেলানো, পাশেই ছোট্ট ফুলের মালা, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক। স্থির হয়ে যায় কয়েকজন মেয়ে, ফিসফিস করে বলতে থাকে, আরিশ ভাইয়া, মামাতো বোনটাকে আজ অনেক সুন্দর লাগছিল। আরিশ উপরে উঠছিল, হঠাৎ তার চোখ যায় দিবার দিকে, একটু স্থিরতা, একটু অবাক ভাব। সেটা দেখে দিবা হাসে এবং মনে মনে বলে, আজকের সাজ, আজকের লুক, এই সব কিছুই শুধু তোমাকে দেখানোর জন্য। দিবা ধীরে ধীরে আরিশের মায়ের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলতে থাকে, ফুপি, দেখো তো আমাকে কেমন লাগছে। শেফালি বেগম দিবার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার আম্মুটাকে আজ খুব সুন্দর, একদম পরীর মতন লাগছে। তুই তো এমনিতে একটা মিষ্টি মেয়ে, তাই তোকে একদম মিষ্টির মতোই লাগছে। এ কথা শুনে দিবা একদম গলে যায়। পাশ থেকে দিবার মা বলে ওঠে, মেয়েটা আমার পুতুলের মতো, ভদ্র, আচার আচরণ সব দিক থেকে পারফেক্ট ভাবে গড়ে তুলেছি আপা। আপনার ভাই তো মেয়েকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে। আমাদের বংশের মেয়েরা একটু নম্রভদ্রই হয়। দিবার মা একটু মুচকি হাসি দিয়ে বলে, সেটা তো হয়, আমার দিবা মানেই শান্ত, ভদ্র আর নম্র। আরিশের বাবা পাশে থেকে বলে ওঠে, হ্যাঁ ভাবি, মেয়েটা যথেষ্ট পরিপাটি, তাছাড়া পড়াশোনায় নাকি খুব ভালো শুনেছি। পাশে গিয়ে দিবার এই কথা শুনে মনে মনে খুশিতে একদম তার মনে লাড্ডু ফুটতে থাকে। লোকজন কথা বলছে,
আরিশের বাবা দিবার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, কি বলো আরিসের মা? দিবাকে পুত্রবধূ করলে মন্দ হয় না? কথাটা তো মন্দ বলেননি, এটা নিয়ে তো আলাপ করাই যেতে পারে। ভালোই ভালোই রুবাইয়ের বিয়েটা শেষ হোক, তারপর এটা নিয়ে আলাপ করা যাবে। আরিশের মায়েরও এই প্রস্তাবটা খুব পছন্দ হয়। কিছুদিনের মধ্যেই দিবার মা বাবা আরিশের বাবা মার সাথে আলাপ আলোচনা শুরু করে। দিবার মা হেসে বলে ওঠে, ছোটবেলা থেকে আরিশকে আমাদের পছন্দ। আমরাও দিবাকে খুব ভালো করেই চিনি। সত্যি বলতে মেয়েটা খুবই ইমপ্রেসিভ। আমার আরিশ তো খুব কম কথা বলে, ওর আচার আচরণটা খুব গভীর। কিন্তু আজ একটা জিনিস খেয়াল করলাম, সে দিবার দিক তাকিয়ে মুচকি হাসছিল। হয়তো তাকে পছন্দ করেছে। বাকি কথা পরে, রুবাইয়ের বিয়ে শেষ হলে বলা যাবে বলে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। সবাই রেডি হয়ে চলে আসে ছাদের উপরে স্টেজে। অমনি ইরা এসে মিথিলাকে ডাকতে থাকে, এই মিথি, তোমার হলো? সবাই চলে এসেছে, রুবাই আপু তোমাকে ডাকছে। মিথিলার রুমে ঢুকে সেই মিথিলাকে কিছু বলতে যাবে, অমনি ইরার নজর যায় হলুদের জামদানি পরা, মাথায় খোপা করে কাঠগোলাপের মালা জড়ানো এক হলদে পরীর উপর। ইরা এসে মিথিলাকে জড়িয়ে ধরে বলতে থাকে, উফ, আজ যে তোমাকে যা লাগছে মিথি, আজ তোমাকে দেখে কেউ চোখই ফেরাতে পারবে না। সে একটুখানি নিজেকে সরিয়ে নিজেই বলতে থাকে, উফ, আমার ভাবি তো এঞ্জেল। মিথিলা একটু বাঁকা চোখে ইরার দিকে তাকিয়ে বলে, কি বললি তুই? তোর ভাবি মানে তিহান ভাইয়ার গার্লফ্রেন্ডের সাথে নাকি? ইরা একটা বাঁকা হাসি দিয়ে বলে, আরে তুই যাই বলিস, তোকে কিন্তু আজকে সেই লাগছে। মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলটা ঠিক করছে। ঠিক তখনই তার নজর আসে ব্লাউজের বড় হওয়ার কারণে তার পিঠের তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে ইরার দিকে তাকিয়ে বলতে থাকে, ইরা, এই ব্লাউজটা না পরলেই মনে হয় ভালো হতো। তোকে তখনই বলেছিলাম এটা কেনার দরকার নেই। ইরা চোখ টিপে হাসে আর বলে, কোনো রাগী মানুষকে পাগল করার জন্য এটাই ঠিক আছে। মিথিলা উঠে এসে ইরার গালে এক থাপ্পড় দিয়ে বলে, সেই তখন থেকেই আবোল তাবোল বলে যাচ্ছিস। তোর মাথায় নষ্ট হয়ে গেছে? আমি কাউকে দেখানোর জন্য কিচ্ছু করছি না। তাড়াতাড়ি আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আমি উপরে গেলাম। বলে সে বের হয়ে চলে যায়। মিথিলা ধীরে ধীরে আয়নার সামনে এসে শাড়িটা টেনে টুনে ঠিকঠাক করে রুম হতে বের হতে যাবে, ঠিক তখনই কারেন্ট চলে যায়। পাশের রুমের দরজা ঠেলে ঘর থেকে বের হয়ে আসে আরিশ। পাঞ্জাবি পরা, চোখে ঠান্ডা মিশ্রিত এক রাগ, মিশ্র একটা দৃষ্টি। সামনে এগিয়ে আসতে অন্ধকারে কাউকে দেখে মিথিলা ভয়ে চিৎকার দিতে যাবে, তখনই আরিশ তার মুখ চেপে ধরে। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই থমকে যায় মিথিলা। চমকে উঠে বলে, আরিশ ভাইয়া, তুমি এখানে? সবাই তো উপরে চলে গেছে, তুমি যাওনি? মোবাইলের ফ্ল্যাশ আর হালকা অন্ধকারে দরজার ফাঁক দিয়ে আসা আলোতে মিথিলার পিঠের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আরিশ থমকে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপরে গলা ভারী হয়ে যায়। চোখে এক ধরনের আগুন আর তৃষ্ণা, নিজের উপরে রাগ। আর তখনই সে মিথিলার হাতটা চেপে ধরে ঢুকে পড়ে তার নিজের রুমে। এতটা জোরে টেনে আনে যে মিথি চেয়েও কিছু বলতে পারছিল না। সে ভয়ে জমে বরফ হয়ে যাচ্ছিল। আরিশ তার সামনে এগিয়ে এসে বলতে থাকে, প্রথমত তোর জন্যই এতক্ষণ যায়নি, নিচে কেউ নেই, তুই একা ছিলি। আর এটা কি পরেছিস? এটা শাড়ি পরেছি হলুদের জন্য। আরিশ কিছুটা এগিয়ে এসে একদম ঠিক মুখের কাছে মুখটা নিয়ে এসে নিচু গলায় কিন্তু ভয়ঙ্কর রকমের তীক্ষ্ণতার সাথে বলে, ছেলেদেরকে দেখার জন্য এত বড় গলার ব্লাউজ পরেছিস, তার সাথে চুলগুলোকে খোপা করে রেখেছিস যাতে তোর ওই পিঠের তিলটা সবাইকে দেখাস, সবার মাথা খারাপ করে দিতে পারিস। মিথিলা চোখগুলো বড় বড় করে বলে, কি বলছো ভাইয়া এইসব? সব মেয়েরাই তো এই একই রকম ব্লাউজ পরেছে। আরিশ আরো কিছুটা মুখ এগিয়ে নিয়ে আসে মিথিলার মুখের কাছে। তার নিঃশ্বাস মিথিলার গলায় এসে পড়েছে। সবাই তোর মতো না, তুই আলাদা। তুই জানিস তোকে কেমন লাগছে আজ? মিথিলা পিছু হটলে দেয়ালে আটকে যায়। আরিশ এগিয়ে এসে পেছনের দেয়ালের সাথে তার হাত দুটো চেপে ধরে।
মুখটাকে একদম মিথিলা ঠোঁটের কাছে নিয়ে এসে নেশালো কণ্ঠে বলতে থাকে, তোকে এইভাবে দেখে আমার একটু ভালো লাগছে না, বুঝতে পেরেছিস তুই? তোমার কেন খারাপ লাগবে ভাইয়া? এক মুহূর্তে আরিশ থেমে যায়। তার চোখে সেই লুকানো প্রেম, সেই অজান্তেই বেড়ে ওঠা পারমির সব স্পষ্ট হয়। সে মিথিলার হাত দুটো শক্ত করে ধরে বলে, তোর পিঠের ওই তিলটা চোখগুলোই আটকে গেছে। তোকে আমি অন্য কারোর চোখে পড়তে দিতে পারবো না। তোর জন্য অন্য কারোর পাগলামি আমি সহ্য করতে পারবো না। আমি তো কাউকে পাগল করতে চাই না। আরিশ মিথিলার হাত দুটোকে তার বুকের সাথে চেপে ধরে বলে ওঠে, কিন্তু তুই না চাইতেও সেটা করে ফেলিস, খুব করেই করিস।